Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel Boost Bengal. তো আমি তোমাদের ডার্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং। এই সিরিজের আমরা শুরু করছি টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। আমাদের রাজ্য সরকারের সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হবে, অলরেডি ফর্ম ফিল আপ চলছে বলতে পারি, 3 তারিখে মনে হয় শেষ। তো এই গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আমরা জিকে জিএস প্র্যাকটিস করব ক্লাস নাম্বার 1। তো আমি স্পেশালি কিন্তু শুরু করছি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য জিকে প্র্যাকটিস ক্লাস। পরীক্ষা হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে বা জানুয়ারিতে বলেছে, আমরা ধরে নেব জানুয়ারি মাসের হয়তো শেষের দিকেই হবে। হাতে তোমাদের কত 1.5 মাস মতো সময় আছে। এই 1.5 মাসের মধ্যে আমরা চাইবো যে বিষয়গুলো এখানে আছে সেগুলোকে একটু রিভিশন করিয়ে দেওয়া। তোমাদের জিকে জিএস পার্ট আমরা অনেকেই করাই, তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এখানে আমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক প্রোভাইড করি। তো আমাদের TWS একাডেমি অ্যাপ আছে, এই অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু করাচ্ছি এবং সেখানে আমাদের অনেক ব্যাচ আছে। আমি এই ব্যাচের কথা বলবো না, আমাদের নতুন একটা ব্যাচ আসবে যেটা তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ। গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্র্যাকটিস ব্যাচ কিন্তু একটা আসবে, এই সপ্তাহে হয়তো লঞ্চ হবে। যাই হোক, তো আমাদের জিকে পার্টে কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস এখানে দেখবে 20 নাম্বার আছে। গ্রুপ সি যদি বলো সেখানে আমরা টোটাল একটা 60 মার্কের এক্সাম পাবো, আর গ্রুপ ডি হচ্ছে 40। গ্রুপ ডি এর জন্য আমরা যে রিসেন্ট আপডেট পেয়েছি সেটা অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী 40 মার্কসের একটা এক্সাম হবে এবং যেখানে জেনারেল অ্যাওয়ারনেস পার্টে কিন্তু 20 করে আছে। ওকে, তো এখানে কি কি আছে সিলেবাস? আমি গ্রুপ সি এর সিলেবাস যদি দেখি, এটা আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপিআরটি স্কুল লেভেল। তো এখানে এইগুলো অফিসিয়ালি কিন্তু পাবলিশ করেছে তারা, WBSSC বোর্ড। এবং এই যে পার্টগুলো আছে সম্পূর্ণ জিকে এর উপরে আছে, জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে আছে। এইগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে একটা মিক্সড প্র্যাকটিস ক্লাস করাতে চলেছি। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমরা কিন্তু এমসিকিউ সলভ করব। সাবজেক্ট হচ্ছে ইতিহাস অ্যান্ড ভূগোল। হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি থেকে আমরা 25 কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1 চেনা কোশ্চেন, এবং এই চেনা কোশ্চেন দেখবে পরীক্ষা আসবে। আশা করি প্রশ্ন তোমরা পারার মতোই থাকবে, অর্থাৎ খুব কঠিন হবে না। মোটামুটি দেখবে সহজ টু মাঝামাঝি, অর্থাৎ ইজি টু মডারেট টাইপেরই কোশ্চেন হতে পারে আমার একটা ব্যক্তিগত অনুমান। কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এটা কবে হয়? কে এর মূল হচ্ছে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য প্রধান মস্তিষ্ক কে ছিল? আমরা জানি মাস্টারদা সূর্য সেন, তিনি নেতৃত্ব দিয়েছিল। পিতৃদত্ত ওয়েদাদার, আরো অনেক ব্যক্তি ছিল। সেই লুণ্ঠনের ঘটনা ঘটে 1930 সালে। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা হয়েছিল এবং সেই ঘটনা যখন চলছে তখন ভারতে কোন আন্দোলন চলছে? অসহযোগ আন্দোলন। এটা 1920 সালে শুরু হয়। আইন অমান্য আন্দোলন 1930, বরদলি সত্যাগ্রহ 1928 এবং ভারত ছাড় আন্দোলন 1942। তাহলে এখানে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, আইন অমান্য আন্দোলন। কোশ্চেন নাম্বার 2 আইন অমান্য আন্দোলন, আমি এখানে বললাম না কত এন্ড হয়। আইন অমান্য আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়? তোমরা যারা কানেক্ট আছো প্রত্যেকে বলবে যে আইন অমান্য আন্দোলন কবে প্রত্যাহার করা হয়, অর্থাৎ কতদিন ধরে এই আইন অমান্য আন্দোলন চলেছিল। আইন অমান্য আন্দোলন শুরু হয় কত তারিখে? আইন অমান্য আন্দোলন যেটাকে আমরা বলছি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তো এই মুভমেন্ট চলেছিল 1930 সাল থেকে। 1930 সালের আমরা জানি 6 এপ্রিল এই আন্দোলন শুরু হয় এবং 1934 সাল পর্যন্ত চলতে থাকে। 1934 সালে গিয়ে এন্ড হয়। তো আইন অমান্য আন্দোলন তাহলে দীর্ঘ প্রায় 4 বছর ধরে কিন্তু চলেছিল। ওকে, অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো? নোয়াখালী এই জায়গাটা কোথায়? এটি বর্তমানে বাংলাদেশে।
ঠিক আছে, তো নোয়াখালীর গান্ধী কাকে বলা হয়? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো, অ্যান্সার করো। নোয়াখালীর গান্ধী আমরা জানি অশ্বিনী কুমার দত্তকে বলা হয়। আমরা গান্ধী বুড়ি কাকে বলে প্রশ্ন আসে, গান্ধী বুড়ি সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। কোশ্চেন নাম্বার 4, গান্ধীজি লবণ সত্যাগ্রহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সত্তারূপে পালন করেন। দেখো এই একই প্রশ্ন নিয়ে আমরা আছি। গান্ধীজির লবণ সত্যাগ্রহ মানে কিন্তু আইন অমান্য আন্দোলন, যেখানে আমরা জানি ডান্ডি মার্চ শুরু হয় 12ই মার্চ 1930। গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন গান্ধীজি 70, 72, 78 জন অনুগামী নিয়ে। ফাইনালি 5ই এপ্রিল ডান্ডিতে পৌঁছান। পরের দিন সকালে 6ই এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ হলো, দিয়ে শুরু হলো আইন অমান্য আন্দোলন। তো এখানে কোশ্চেনটা একটু আলাদা। দেখো, আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ পালন করেছিলেন গান্ধীজি কোন সময়? তাহলে 6ই এপ্রিল শুরু হয়েছে, 6 এপ্রিল থেকে 13 এপ্রিল প্রথম সপ্তাহ, এটা ন্যাশনাল উইক হিসেবে পালন করা হয়েছিল সেই সময়। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন পার্টির? স্ট্যাফোর্ড ক্রিপসের নাম আমরা ইতিহাসে বেশ কয়েক জায়গায় পাবো। ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর ক্যাবিনেট মিশন যখন আসে তখনও ক্রিপস তার একজন সদস্য ছিলেন। তো স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন দলের বা কোন পার্টির? অফিসিয়াল পার্টি, কনজারভেটিভ, লেবার, লিবারেল। এখানে সঠিক উত্তর কি হবে বলো? স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন পার্টির? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে লেবার পার্টি, অর্থাৎ শ্রমিক দলের সদস্য ছিলেন। কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসছে, আমি আর সালগুলো মেনশন করিনি এখানে। পরবর্তী কোশ্চেন আসবো, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? রাওলাট আইন, খিলাফত আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চৌরি চৌরা হত্যাকাণ্ড। অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালের 1 আগস্ট, 1 আগস্ট, যেদিন বাল গঙ্গাধর তিলক মারা যায় সেই দিনই এই আন্দোলন শুরু হয়। এবং 1922 সালের 25 ফেব্রুয়ারি আমরা দেখব এই আন্দোলন প্রত্যাহার করা হয়। 1922 সালের ফেব্রুয়ারিতে আমরা দেখব চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে। চৌরি চৌরা এই জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা একটি গ্রাম, যেখানে একটা থানায় উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় এবং বেশ কয়েকজন ইংরেজ পুলিশ মারা যায়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি আইন অমান্য আন্দোলনটা থেকে অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করেছিলেন। কোশ্চেন নাম্বার 7 আসবো, কোন আন্দোলনের শুরুতে? আমরা বেশ কয়েকটা কোশ্চেন গান্ধীজি রিলেটেড রেখেছি আজকের ক্লাসে। দেখো, এই মডার্ন হিস্ট্রি বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন? কোশ্চেন নাম্বার 7। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই? ডু অর ডাই অর্থাৎ হয় করবো নাই মরবো। অপশন সি রাইট অ্যান্সার হবে। ভারত ছাড়ো আন্দোলন যেটি শুরু হয় 1942 সালে 9 আগস্ট। ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়। আগস্ট মাসে এটি শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। খিলাফত আন্দোলন কবে হয়? 1919-এ শুরু হয়। নৌ বিদ্রোহ 1946। হরিজন একটা দল গঠন করেন গান্ধীজি 1932-এ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো, ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর কি হবে? এটা সকলেরই চেনা কোশ্চেন। 1939 সালের 3 মে, সম্ভবত 3রা মে, ফরওয়ার্ড ব্লক একটা দল প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। অপশনে সঠিক উত্তর হবে।
কোশ্চেন নাম্বার 9 আসবো, ইলবার্ট বিল বিতর্ক হয় কত সালে? ইলবার্ট বিল বিতর্ক হয় কত সালে বলো? ইলবার্ট বিল বিতর্ক। তো ইতিহাস থেকে আমরা যদি 20টা কোশ্চেন হচ্ছে, কটা কোশ্চেন আসবে স্যার, এরকম অনেকে প্রশ্ন আমরা করি। তো তুমি দেখতে পাচ্ছ জিকে সাবজেক্ট হচ্ছে 10টা পার্টি আছে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অফ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে। তো এরকম ধরলে প্রায় 10টা সাবজেক্ট হয়ে যাবে, পার সাবজেক্ট 2টো, তো অ্যাভারেজ 2 থেকে 3টি কোশ্চেন থাকবে। কিন্তু তোমার পড়তে হবে যথেষ্ট পরিমাণে, 2-3 ভাবলে হবে না, তোমাকে পড়তে হবে। এবং এই পড়া তোমার কিন্তু অনেক পরীক্ষার কাজে লাগবে। আমি বলবো আরেকবার যে কথাটা একটু বলা দরকার, একটা পরীক্ষার উপর ডিপেন্ড করে থাকলে হবে না। আজকের দিনে তুমি এই প্রস্তুতি নেবে, সাথে সাথে যে পরীক্ষাগুলো তোমার তুমি দিতে পারবে সব পরীক্ষা তুমি দেবে, সব পরীক্ষা বসবে, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, যতগুলো তুমি দিতে পারবে, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো সব দেবে। ইলবার্ট বিল বিতর্ক এটা হয় 1883 সালে। এই সময় কে ছিল? লর্ড রিপন। ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড রিপন। এই প্রশ্নটা আসে যে লর্ড রিপনের সময় এই বিতর্ক হয়। তাহলে ইলবার্ট বিল বিতর্কটা কি, এটা আমরা অনেকে মনে হতে পারে। ইলবার্ট বিল বিতর্কটা কি বিষয়ক ছিল স্যার? এটা ছিল বিচার বিভাগের একটি সংস্করণ, যেখানে ইংরেজ যারা ভারতে বাস করত, ইঙ্গ ভারতীয় সম্প্রদায়, তারা কোনো অপরাধ করলে ভারতীয় বিচারকরা তাদেরকে বিচার করতে পারত না। এখানে এইটা তুলে দেওয়া হয় যে ভারতীয় বিচারকরা পারবে। তো তারপরে ওই যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়, তারা কিন্তু এই নিয়ে বিরোধিতা করে এবং এটা নিয়ে একটা বিতর্ক হয়। সেটা ইতিহাসে আমরা ইলবার্ট বিল বিতর্ক নামে জানি। এটা হয় লর্ড রিপনের সময়। পরবর্তী কোশ্চেন আসবো, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, নবগোপাল মিত্র। কোশ্চেন নাম্বার 10 বলো। ইতিহাস থেকে পরপর 10টা কোশ্চেন আমরা করছি, প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি নবগোপাল মিত্র রাইট অ্যান্সার হয়ে যাবে। কত সালে? সালটা 1867 সালে। বলো মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, এই মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি হবে? চোমালারি, পেড্রো তালাগালা, কেওক্রাডং, কাকাবোরাজি। মায়ানমার ভারতের পূর্ব দিকের একটি প্রতিবেশী দেশ। এই মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি বা মাউন্ট কাকাবো। মাউন্ট কাকাবো। পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে? আমাদের পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক আছে? উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে স্যার 6টি। 6টি কি কি মনে আছে? বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন, জলদাপাড়া। তাহলে এখানে আমরা কি পাচ্ছি একটু দেখে নাও। বক্সা ন্যাশনাল পার্ক এটি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পড়ছে বক্সা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্ক এটা পড়ছে জলপাইগুড়ি জেলায় পড়ছে। নেওরা ভ্যালি কালিম্পং ডিস্ট্রিক্টে। কত সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায়? সালগুলো এখানে আছে। বক্সা 1992, গরুমারা 1992, নেওরা ভ্যালি 1986, সিঙ্গালীলা এটা দার্জিলিং আছে, দার্জিলিং, এবং এটি 1986 সালে, সুন্দরবন 1984 সালে, এটা দক্ষিণ 24 পরগনা, S24, জলপাইগুড়ি জলদাপাড়াটা আছে আলিপুরদুয়ারে। 2014 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। জলদাপাড়া এখানে ভারতের গন্ডারের সংখ্যা কাজিরাঙ্গার পরে দ্বিতীয় সর্বোচ্চ গন্ডার আছে জলদাপাড়াতে।
জলদাপাড়া জলপাইগুড়ি কিন্তু নয়, এটা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 13, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের মোট জেলা কটি? 23টি তো আছে নাকি? তো এই 23টি জেলার মধ্যে লেটেস্ট কোনটি? নবীনতম জেলা পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পং। দার্জিলিং ভেঙে কালিম্পং হয়েছে, আলিপুরদুয়ার হয়েছে জলপাইগুড়ি ভেঙে, পশ্চিম মেদিনীপুর ভেঙে হয়েছে ঝাড়গ্রাম, আর বর্ধমান ভেঙে পূর্ব পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান এটাকে আমরা বলবো নবীনতম জেলা, পশ্চিম বর্ধমান। কোশ্চেন নাম্বার 14, হলদি নদী এটি কোন কোন নদীর মিলিত প্রবাহ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হলদি নদী এটি কোন কোন নদীর মিলিত প্রবাহ? প্রত্যেকে অ্যান্সার করবে। প্রত্যেককে আমি বলবো তুমি গ্রুপ সি পরীক্ষা দাও আর গ্রুপ ডি দাও, সাবজেক্ট ভিত্তিক কিন্তু পড়তে হবে। সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ কি, ধরো জিকে পাঠ, ইতিহাস একটা সাবজেক্ট, ভূগোল একটা সাবজেক্ট, তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে টাচ করতে হবে, তোমাকে ভালো রকমই পড়তে হবে। তুমি ওই কয়েকটা কোশ্চেন করে পরীক্ষা দিতে যাবে, সেটা করলে হবে না। এবং মাত্র 60 নম্বর এক্সাম, দেখবে অনেকে 60 পাচ্ছে, তাই না? অনেকে 60 পাবে, এতটুকু মানে বলে দেওয়া যায়। কারণ এসএলএসটি পরীক্ষা হয়েছে, আমরা দেখেছি 60 প্রচুর জন পেয়েছে, বাট ফ্রেশার সুযোগ পায়নি। এখানে কি হবে না হবে সেটা পরের কথা, তো তোমাকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যতটা ম্যাক্সিমাম নাম্বার তুমি পেতে পারো। কিলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। কোশ্চেন নাম্বার 15, পাঞ্চেত পাহাড় নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত? পাঞ্চেত পাহাড়। তো ভূগোলের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমি বলি, ভূপ্রকৃতি আর নদ নদী। কোশ্চেন যদি একটাও আসে, দেখবে এই দুটো চ্যাপ্টার থেকে একটা এসছে। মানে এতদিন অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন পরীক্ষা অ্যানালিসিস করে আমরা দেখেছি যে নদ নদী এবং ভূপ্রকৃতি থেকে প্রশ্ন থাকে। নদ নদী রিলেটেড হতে পারে, নদী তীরবর্তী শহর হতে পারে, বিভিন্ন জলপ্রপাত বা বিভিন্ন তোমার বাঁধ রিলেটেড প্রশ্ন হতে পারে, ড্যাম রিলেটেড কোশ্চেন হতে পারে, অর্থাৎ ওই রিলেটেড। পাঞ্চেত পাহাড় এটি আমাদের পুরুলিয়া জেলায় অবস্থিত। তো পশ্চিমবঙ্গের যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ কি, উত্তর হবে সান্দাকফু। কোথায় আছে? দার্জিলিং আছে। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি? ফালুট। তো এখানে একটা লিস্ট তোমাদের আমি দিচ্ছি, এটা আগেও দিয়েছি। তো সান্দাকফু হচ্ছে উচ্চতা 3636 মিটার, এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং জেলার সান্দাকফু পর্বত। তারপর ফালুট, এটা 3595 দার্জিলিং আছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল 2567, এগুলো দার্জিলিং আছে। ঋষিলা পর্বত এটি কোথায় আছে? এটা কালিম্পং এ আছে। মামা ভাগ্নে পাহাড় মধুরখালী, এটা কোথায় আছে? বীরভূমে আছে। শুশুনিয়া বিহারীনাথ বাঁকুড়া জেলায় পড়ছে। জয়চন্ডী, পাঞ্চেত হিল, ভান্ডারী, অযোধ্যা, গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ে গোরগাবুরু আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু পরীক্ষা আছে, ভেরি ইম্পর্টেন্ট এটি। বাঘমুন্ডি পুরুলিয়াতে। তো এই যে তোমার পাহাড় পর্বতগুলো আছে, কোনটি কোন জেলায় একটু আমি অল্প কয়েকটা মেনশন করেছি, পারলে একটু নোট করে নিও। কোশ্চেন নাম্বার 16, ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল কোথায়? ময়ূরাক্ষী নদীর উপর একটা উল্লেখযোগ্য বাঁধ রয়েছে, মেসেঞ্জার ড্যাম, মেসেঞ্জার বাঁধ, এটি ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। এই ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমালয় পর্বত, বিহারীনাথ পাহাড়, গঙ্গা নদী নাকি ত্রিকুট পাহাড়? কোশ্চেন নাম্বার 16, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিকুট পাহাড় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। তোমরা বলবে এই ময়ূরাক্ষী নদী কোথায় গিয়ে মিশেছে? পারবে, অবশ্যই তোমরা পারবে। জলপাইগুড়ি শহর কোন নদীতে অবস্থিত? তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এটা ডব্লিউবিসিএস ও এসছে প্রশ্নটা, কিন্তু কোশ্চেন কিন্তু ইজি, তোমরা পারবে। এগুলো আমরা একটা ক্লাস নিয়ে থাকি নদী তীরবর্তী শহর, যেটা ভারতের বিভিন্ন নদ নদী আছে এবং পশ্চিমবঙ্গের নদ নদী নিয়েও আলোচনা করা হয়। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, করলা, তোরসা, তিস্তা, মহানন্দা। কোশ্চেন নাম্বার 17, প্রত্যেকে অ্যান্সার করবে। তো প্রত্যেকে দেখো, এই যে ক্লাসটি হচ্ছে, হয়তো গ্রুপ সি গ্রুপ ডি তোমরা পেয়েছো থাম্বনেল, তার মানে কোন পরীক্ষায় লাগবে না? অবশ্যই লাগবে। সামনে কেপি এক্সাম রয়েছে, সেখানেও তোমার কাজে লাগবে।
জলপাইগুড়ি হচ্ছে তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পর্বত শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কেটু, মাকালু। কোশ্চেন নাম্বার 18, সর্বোচ্চ হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার অংশ। তারপর হচ্ছে গর্ডন অস্টিন বা কেটু, তারপর কাঞ্চনজঙ্ঘা আছে। কোশ্চেন নাম্বার 19, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম, ভুটান, নেপাল, সিকিম, বিহার, নেপাল, অসম, বাংলাদেশ। বলো, চুম্বী উপত্যকা বলতে হবে কোন সীমান্তে রয়েছে? কোন অপশনটি এখানে আমরা সঠিক নেব? চুম্বী উপত্যকা টংপাস থেকে তোরসা নদী উৎপত্তি লাভ করেছে, তো এটি আছে সিকিম ভুটান সীমান্তে। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? আমি কিন্তু খুব বেশি চ্যাপ্টার যাইনি, তো তোমরা দেখতে পাচ্ছ ভূপ্রকৃতি নদ নদী রিলেটেড কিছু কোশ্চেনই রেখেছি এখানে, এবং এইগুলো পরীক্ষায় কিন্তু আসে, তোমরা কমন পাবে, চিন্তার কিছু নেই। তোমরা পড়তে থাকো, লাস্ট এই যে দিনগুলো আছে কাজে লাগাও, তুমি ভালো করে কাজে লাগাও, দেখবে তোমার এই পরীক্ষার এই পড়া আরো অনেক পরীক্ষায় কাজে লাগবে। দোদাবেতা, জিন্দাগাদা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে জিন্দাগাদা এটা আমরা বলতে পারি স্যার ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? কৈবর্ত বিদ্রোহ হয় কোন পাল রাজার সময়? ইতিহাসে একটি বংশ আছে পাল বংশ, আমরা পড়িয়ে থাকি মধ্যযুগের সূচনাতে। ভারতবর্ষের এগুলো প্রাচীন যুগের মধ্যেই ধরা হয়। ভারতবর্ষের ইতিহাসে পাল যুগ, তারপর সেন যুগ, এগুলো প্রাচীন যুগের ইতিহাসে আমরা পাই। কৈবর্ত বিদ্রোহ হয় পাল রাজার দ্বিতীয় মহিপালের সময়। দ্বিতীয় মহিপাল, তার সঙ্গে দিব্যক, রুদ্র, দিব্যক, ভীম, তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয় আনুমানিক 1070-71 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 22, দাক্ষিণাত্য ক্ষত কোন শাসকের সঙ্গে সম্পর্কিত? দাক্ষিণাত্য ক্ষত অর্থাৎ দক্ষিণ ভারতে তার রাজত্বকাল খুব একটা সুখকর হয়নি। এটি কোন রাজার সম্পর্কে বলা হচ্ছে? আলাউদ্দিন খিলজি, আকবর, ঔরঙ্গজেব নাকি নিজাম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 23, শকাব্দের কবে সূচনা ঘটে? শকাব্দের কবে সূচনা ঘটে? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 23, শকাব্দ আমরা জানি কুষাণ সম্রাট কনিষ্ক যখন সিংহাসনে বসছেন সেই সময়কালটাকে আমরা ইতিহাসে শকাব্দ ধরে থাকি। কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল সেটা ছিল 78 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দ মানে সেটাকে আমরা বলি এডি। 78 এডি, বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট নয়। 78 এডি হচ্ছে শকাব্দের সূচনা ঘটে। কোশ্চেন নাম্বার 24, কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সালটা কত? 1784 সাল। ওয়ারেন হেস্টিং তখন বাংলার গভর্নর জেনারেল। সেই সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আমাদের কলকাতায়, পার্ক স্ট্রিটের ওখানে, এবং সেটি প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। অপশন সি যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 25, ঈশ্বরের শহর বলেছেন খাজুরাহোকে। খাজুরাহো কোথায় আছে? মধ্যপ্রদেশ, যেটা একটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যে ব্যক্তি তিনি হলেন কে? তো এই খাজুরাহ যেটাকে বলেছেন ঈশ্বরের শহর, কে বলেছেন? ইবন বতুতা, ইবন সিনা, আবু রিহান আল বিরুনি, ওমর খৈয়াম। ইবন বতুতা মরক্কো থেকে এসেছে, সেটা মুহাম্মদ বিন তুগলকের সময়ে, অনেক পরে কিন্তু 1325 থেকে বিন তুগলকের সময়কাল 1327-28 দিকে তিনি এসেছেন, তারপরে এসেছেন। সেই সময়ে আবু রিহান আল বিরুনি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর। কিতাবুল হিন্দ বইটির লেখককে আল বিরুনি, কিতাবুল রেহেলা বললে ইবন বতুতা, মনে থাকবে। তো 25টি কোশ্চেন আমাদের হয়েছে। কোশ্চেন নাম্বার 26, শেরি বঙ্গাল কাকে বলা হয়? এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে এবং তোমরা এটা হোমওয়ার্ক করবে। 25 কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো? আমি কিন্তু বেশি সাবজেক্ট নিয়ে কথা বলিনি। আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলেছি? ইতিহাস এবং ভূগোলের কোশ্চেন। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব সংবিধান থেকে একটা ক্লাস নিতে, যেগুলো কিন্তু তোমাদের আগামী এই গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে বা অন্যান্য পরীক্ষায়ও কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, তো আমাদের ক্লাস আজকে এখানে এন্ড করব। আমাদের ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ কোথায়? TWS একাডেমি, পাশাপাশি দা ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলে, এবং TWS একাডেমি নামে আমাদের অ্যাপ আছে। এখানে বহু কোর্স কিন্তু আমরা করাচ্ছি পরীক্ষা ওরিয়েন্টেড। গ্রুপ সির জন্য আমাদের ফাউন্ডেশন কোর্স চলছে, সেই ফাউন্ডেশন কোর্স অনেকে আছে, ক্লাস করছে। তোমরা যারা নতুন আছো, চাইছো আমাদের কাছে পড়তে, আমি বলবো 1-2 দিন ওয়েট করো। আমাদের গ্রুপ সি এর একটা প্র্যাকটিস ব্যাচ আসছে গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য। আমাদের রাজ্যের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য একটা প্র্যাকটিস ব্যাচ আসছে। প্র্যাকটিস ব্যাচে কি হবে? প্র্যাকটিস ব্যাচে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করব। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্র্যাকটিস করানো হবে, সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস। তো এটা তোমাদের এফেক্টিভ হবে লাস্ট 1-1.5 মাসের জন্য। আমরা খুব সংক্ষিপ্ত একটা ব্যাচ, 1.5 মাসের ব্যাচ, সম্ভবত বুধবারে কিন্তু ব্যাচটা লঞ্চ হবে এবং খুব মার্জিত, অল্প ফিসে। ঠিক আছে, অন্তত আমি বলবো অন্তত কত রেটটা আমি যদিও জানি না, তবে খুব একটা বেশি হবে না। আমি বলবো যে 3 মাসের ফোনের প্যাকেজের থেকেও কম, অন্তত 100 টাকা কম হবে, তার থেকে আরো বেশি হতে পারে। ওকে, তো এই ব্যাচ আমাদের আসছে প্র্যাকটিস ব্যাচ। যদি যারা ফাউন্ডেশন ব্যাচ যারা নাওনি, প্র্যাকটিস ব্যাচ নিতে পারো। সংক্ষিপ্ত সময়ে দুর্দান্ত একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।